ঠাকুর মশাই, ওই রেল স্টেশন আজও অপেক্ষায় থাকে সেই ট্রেনটার আসবার। আর প্রতি বছর ঠিক 13ই চৈত্রের মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঠিক তখনই এই জনমানবহীন রেল স্টেশনে শোনা যায় ট্রেন আসবার শব্দ। আর সেই আওয়াজ শোনা মাত্রই আমাদের সকলের চোখ থেকে ঘুম ছুটে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে ওই গৌর সাহেবদের অত্যাচারের সাক্ষ্য বহনকারী ট্রেনটা এই কঙ্কালগড়ের জনমানবহীন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। সেই সঙ্গে আমাদের সকলের কানে ভেসে আসে নানান রকমের বিচিত্র অপার্থিব কণ্ঠস্বর, যেন মনে হয় শত শত বন্দি আত্মা একসাথে হাহাকার করছে। আবার কখনো মনে হয় যে ওরা সবাই পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। এইভাবেই সারা রাত ওরা ওই কঙ্কালগড়ের নির্জন স্টেশনে ঘুরে বেড়ায়। যদি কোনো জীবিত ব্যক্তি ওই সময় ভুল করেও ঘরের বাইরে বেরোয়, তাহলে সে আর কোনোদিনও ফিরে আসে না। ঠাকুরমশাই, এই কারণে ওই কঙ্কালগড়ের অধিবাসীদের কাছে 13ই চৈত্রের রাত অত্যন্ত আতঙ্কের যেমন তেমনই দুঃখের। ইতিহাসের পাতায় আজও এই কঙ্কালগড়ের নাম লেখা হয়নি। অনেকে তাই জানে না এই কঙ্কালগড়ের নির্মম ইতিহাস। যদি জানতো তাহলে আজ ইতিহাসের পাতায় কঙ্কালগড়ের উল্লেখ থাকতো। স্বাধীনতার লড়াইয়ের রেশ এই ছোট্ট গ্রামটার উপরেও পড়েছিল। আর আমরাও বাকি বীর যোদ্ধাদের মতোই ঝাঁপিয়ে পড়েছিলাম গৌর সাহেবদের উপর, কিন্তু নির্মম মৃত্যু আমাদের পিছু ছাড়েনি। এর পরিণামে ওই রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হতে হয়েছিল আমাদের এই ছোট্ট গ্রাম কঙ্কালগড়কে। এই ঘটনা কঙ্কালগড়কে একেবারে লোকচক্ষুর অন্তরালে নিয়ে চলে গিয়েছিল, মুছে গিয়েছিল কঙ্কালগড়ের নাম ইতিহাসের পাতা থেকে। কিন্তু কঙ্কালগড় আজও ভুলতে পারেনি ওই অতীতের রক্তাক্ত দিনটাকে। তাই সেই অতীত ইতিহাসের বিভীষিকা প্রতি 13ই চৈত্রের মধ্যরাতে ফিরে আসে এই কঙ্কালগড়ে। ভারতবর্ষের স্বাধীনতার লড়াই সর্বকালের ইতিহাসে এক অমলিন ঘটনা, যেখানে প্রতি ছত্রে ছত্রে রয়েছে গৌর সাহেবদের অত্যাচারের ঘটনা আর স্বাধীনতা সংগ্রামের মহান আত্মত্যাগের কথা। স্বাধীনতার সংগ্রাম ভারতের যে কোনো একটা জায়গাতেই সীমাবদ্ধ ছিল না। এই লড়াই ভারতের মেরুদণ্ড দিয়ে ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে, শহরে, গ্রামে। আর সেখানকার মানুষরা নিজেদের প্রাণের পরোয়া না করে দেশকে স্বাধীন করার তাগিদে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে অনেক সাধারণ মানুষের জীবন চলে গিয়েছিল, যার হিসাব পাওয়া মুশকিল। আর কেই বা তার হিসাব রাখে? আমরা আমাদের ইতিহাসে শুধু প্রধান প্রধান বিপ্লবীদের কথাই পড়েছিলাম, কিন্তু তাদের ব্যতি রেখেও এমন অনেক সাধারণ মানুষও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, কিন্তু ইতিহাস তাদের আর মনে রাখেনি। সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছিল সেই সব অখ্যাত মুক্তিযোদ্ধারা। কেউ মনে রাখেনি তাদের আত্মত্যাগ। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এক প্রান্তিক গ্রাম কঙ্কালগড়, যেখানকার অধিকাংশ মানুষই ছুটে গিয়েছিল মুক্তিযুদ্ধে। গোরা সাহেবদের অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিল তারা। মুক্তিযোদ্ধাদের জন্য সেই সময়ে এই গ্রাম থেকে কিছু খাবার আর প্রয়োজনীয় ওষুধপত্র গ্রামবাসীরা ট্রেনে করে পৌঁছে দিয়ে আসতো, আর সেটাই তাদের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছিল। গোরা সাহেবেরা একদিন রাতের বেলায় যখন গ্রামবাসীরা ট্রেনে করে মুক্তিযোদ্ধাদের জন্য ত্রাণের সামগ্রী নিয়ে ট্রেনে করে শহরের দিকে যাচ্ছিল, তখন অতর্কিতে ওই ট্রেনটার উপর কামানের গোলা বৃষ্টি করতে শুরু করে। আর চোখের নিমিষেই বিরাট বিস্ফোরণে গোটা কঙ্কালগড় আর আশেপাশে গ্রামগুলো কেঁপে ওঠে, আর ট্রেনের প্রতিটা কামরা জ্বলে ওঠে। আগুন, সে কি ভয়ানক আগুন! সেই আগুনে দগ্ধ হয়ে যায় প্রায় 60-এরও অধিক লোক। তারপর তারা সবাই মারা যায়, আর কিছু জন তো নিজেদের প্রাণ বাঁচাতে সেতুর উপর থেকে নিচের নদীটার উপর ঝাঁপ দেয়, কিন্তু ওরা ওখানেই জলে ডুবে মারা যায়। গোটা কঙ্কালগড়ে ছড়িয়ে পড়ে হাহাকার আর চিৎকারের শব্দ। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনারা শুনতে চলেছেন শুভেন্দু চ্যাটার্জির কলমে একটি তাড়ানা তান্ত্রিক ফ্যান ফিকশন,
তারানাথ তান্ত্রিক ও কঙ্কাল করের আতঙ্ক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। এতে আমাদের সকল গল্প আপনি শুনতে পারবেন। আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে গল্পটি যতটা পারুন শেয়ার করুন। ফেসবুকে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। আর বেশি দেরি না করে সরাসরি আজকের গল্পে চলে যাচ্ছি। শুনতে থাকুন শুভেন্দু চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও কঙ্কাল করের আতঙ্ক। এই কাহিনী আমি আর কিশোরী শুনেছিলাম তারানাথের কাছ থেকে। তারানাথ ওনার এই সুদীর্ঘ তন্ত্র সাধনার জীবনের শেষের দিকে গিয়েছিলেন কঙ্কালগড়ে, আর সেখানেই উনি রোমহর্ষক ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। মুক্তি দিয়েছিলেন ওই সমস্ত বন্দী আত্মাদের, যারা প্রায় অনেক দিন মুক্তি লাভের আশায় ঘুরে বেড়াচ্ছিল কঙ্কালগড়ের আনাচে কানাচে। ঠাকুরমশাইয়ের সেই অনবদ্য গল্প বলার গুণে আমাদের দুজনের সামনে কঙ্কালগড় জীবন্ত হয়ে উঠেছিল। তখন আমরা দুজন যেন নিজের চোখে সেই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করতে পারছিলাম। ইতিহাসের পাতায় যে ঘটনার বিন্দুমাত্র আভাস পাইনি, সেই ঘটনা আমরা প্রথম শুনেছিলাম ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের কাছে। সময়টা ছিল কার্তিক মাসের এক শান্ত নিবিড় সন্ধ্যা। বাইরে তখন ধীরে ধীরে হিমেল পরশ আসতে শুরু করেছে, আর তখন পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। তাই সেদিন আর ঘরে বসে থাকতে মন সায় দিল না। গিন্নিকে বলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, কারণ আজ রবিবার ছিল, দপ্তর ছুটি। সারাদিন ঘরে শুয়ে বসে আছি, কিন্তু এইভাবে তো আর ভালো লাগে না। তাই এই সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে পড়া। বাড়ি থেকে বেরিয়েই কিছুটা দূর যাবার পর যখন বড় রাস্তায় উঠলাম, ঠিক তখনই আমি দেখলাম আমাদের পাড়ার মোড়ের মাথায় যে চায়ের দোকানটা রয়েছে, সেখানে একটা কাঠের বেঞ্চের উপর একটা চায়ের পেয়ালা হাতে নিয়ে বসে রয়েছে কিশোরী সেন। আমি ওকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওই দিকে। বেঞ্চের উপর ওর পাশে গিয়ে বসলাম। আমার উপস্থিতি টের পেয়ে ও এবার আমাকে বলল, কি হে ভাইয়া, এই সন্ধেবেলায় একা একা হেঁটে কোথায় চললে? ওই একটু পায়চারি করতে বেরিয়েছি, কারণ আজ রবিবার সারাদিনই তো ঘরের মধ্যে শুয়ে বসে কেটে গেল। ঘরের মধ্যে ভালো লাগছিল না বলেই বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। তা বেশ ভালোই করেছো। যখন বাড়ি থেকে বেরিয়েই পড়েছো তখন আর এই চায়ের দোকানে কেন? চলো, আমি আর তুমি দুজন মিলে আমাদের সেই বিখ্যাত ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়ি যাই। সেখানে গিয়ে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি, আর এতে আমাদের দুজনেরই সময় বেশ ভালোভাবে কেটে যাবে। চলো তাহলে। কিশোরীর এই প্রস্তাব শুনে আমি রাজি হয়ে গেলাম, আর তারপর আমি আর কিশোরী একটা ট্রামে উঠে রওনা দিলাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসে যেতে অসুবিধা হচ্ছিল না। আমরা দুজন পাশাপাশি দুটো সিটে বসে যাচ্ছিলাম। এইভাবে প্রায় মিনিট 20 চলার পর ট্রামটা এসে উপস্থিত হলো মঠ লেনে। আমি আর কিশোরী এবার নেমে পড়লাম ট্রাম থেকে, আর তারপর ট্রামটা চলে গেল ওর পরবর্তী গন্তব্যের দিকে। ট্রামটা চলে যাবার পর আমি মঠ লেনের সরু গলিটার পাশের তেলে ভাজার দোকান থেকে কিছু তেলে ভাজা কিনে নিলাম, আর কিশোরী কিনল তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট। সমস্ত কিছু কেনার পর আমরা দুজনে প্রবেশ করলাম গলির ভেতর, আর সেই গলির ভেতরের প্রাচীনত্বের গন্ধকে অনুভব করতে করতে এগিয়ে গেলাম তারানাথের বাড়ির দিকে। যথারীতি তারানাথের বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয়ে আমি দরজায় টোকা দিলাম। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো চারির গলা, একটু দাঁড়ান, আসছি। এরপর আমরা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর চারি এসে দরজাটা খুলে দিল। আমাদের দুজনকে দেখে চারির মুখ হাসিতে ভরে উঠল, আর তাই সে ঝপ করে আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। বাবা সারাদিনই আপনাদের কথাই বলছিল। আসলে এই কদিন তেমন কেউ হাত দেখাতে কোষ্টি করাতে আসেনি, তাই তেমন উপার্জনও হয়নি বাবা।
এই জন্যই মনটা একটু খারাপ। তো আপনারা এখন এসে গেছেন, মনটাও ভালো হয়ে যাবে বাবার। আসুন আসুন, ভেতরে আসুন, দোতলার বৈঠকখানাতেই আছে বাবা। এরপর আমরা চারির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। চারি ধীরে ধীরে দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল, আর আমরাও ওকে অনুসরণ করতে করতে উপরে উঠতে লাগলাম। যথারীতি দোতলার বৈঠকখানার সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম তারানাথ চুপচাপ তক্তপোষের উপর বসে এক মনে গড়গড়াটা টানছিল। চারি আমাদের ভেতরে যেতে বলল। এবার আমি আমার হাতে থাকা তেলে ভাজাটার ঠোঙাটা চারির হাতে তুলে দিলাম। চারি সেটাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, আর আমরা দুজনে প্রবেশ করলাম বৈঠকখানার ভেতর। নমস্কার ঠাকুরমশাই, কি মন খারাপ নাকি আজ আপনার? বেশ অনেকদিন পরেই এলে তোমরা। তোমরা না এলে আমার মধ্যে কেন জানি না প্রাণ থাকে না। কারণ আমার এই অতীত জীবনের ঘটনাগুলোর কথা আমি অন্য কারোর কাছে বলতে পারি না। আর ওরা কেউ তোমাদের দুজনের মতো আর এই সমস্ত ঘটনাকে এতটা মন দিয়ে শুনবে না। তাই আর আমি এই সমস্ত ঘটনা তোমাদের ছাড়া আর কাউকেই কখনোই বলি না। তোমরাই আমার গুণমুগ্ধ শ্রোতা। তোমাদের কাছে এই ঘটনাগুলোর কথা বলতে যতটা আনন্দ পাই, সেটা আর অন্য কারোর কাছে বলে পাই না। এরপর আমি আর কিশোরী তক্তপোষের সামনে থাকা মাদুরটার উপরে বসলাম। ঠাকুরমশাই, বেশ অনেকদিন হয়ে গেল আপনার মুখ থেকে কোনো জমাটি ভূতের গল্প শুনি না। আজকে আমি আর কিশোরী আপনার কাছ থেকে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো এক রোমহর্ষক ভৌতিক অভিজ্ঞতার কথা শুনতে চাই। আপনি আমাদের আজ সেই রকমই একটা গল্প শোনান। ঠিক আছে, আজ তাহলে ভূতের গল্পই হোক। কিন্তু আজ আমি তোমাদের আমার জীবনের এমন একটা কাহিনী বলবো, যেটা আমাদের বাংলা তথা ভারতের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। যে কাহিনী বাস্তবে মাটিতে ঘটলেও ইতিহাসের পাতায় তার কোনো চিহ্ন রাখা হয়নি। আজ আমি তোমাদের সেই কাহিনী বলবো। এই ঘটনা আমার জীবনে ঠিক 10 বছর আগে ঘটেছিল, কিন্তু যার রেশ আজও আমার স্মৃতিতে অমিলীন অবস্থায় রয়ে গেছে। আমাদের এই কথোপকথনের সময় ঠাকুরমশাইয়ের মেয়ে চারি আমাদের সবার জন্যে 3 কাপ চা আর গরম গরম বেগুনি দিয়ে গেল। সেগুলোর দিকে তাকিয়ে ঠাকুরমশাই আমাদের দুজনকে বললেন, নাও, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি আমার গল্পটা শুরু করছি। কিশোরী এবার ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিল। ঠাকুরমশাই সেখান থেকে একটা সিগারেট বের করে মনের সুখে বেশ কয়েকটা বড় বড় টান দিয়ে দিলেন। ঠাকুরমশাই, এবার গল্পটা শুরু হোক। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুজে দিতে দিতে আবার বলতে শুরু করলেন। তোমরা তো নিশ্চয়ই জানো, মুক্তিযুদ্ধের রেশ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল। প্রায় সমস্ত শহরে গ্রামে জন্ম নিচ্ছিল বিপ্লবী বীরেরা। আর এই সমস্ত বিপ্লবী বীরেরা অত্যন্ত বীরত্বের সাথে গোড়া সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে লড়াই করেছিল গোড়া সৈন্যদের সাথে। সেই টালমাটাল পরিস্থিতিতে বন্দুকের গুলির শব্দ, কামানের গোলার শব্দ আর সাইরেনের শব্দ মানুষের জীবনের এক অঙ্গ হয়ে উঠেছিল। প্রায় প্রতিদিনই খবর আসত গোড়া সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কোনো এক বিপ্লবী শহীদ হয়েছে। আর এছাড়াও গোড়া সৈন্যদের নির্মম অমানুষিক অত্যাচারের ঘটনা মানুষের গা সওয়া হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের আগুন ধীরে ধীরে যখন গোটা বঙ্গদেশে ছড়িয়ে পড়ছিল, ঠিক তখন পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম বীরেশ্বর চন্দ্রপুর, এই গ্রামে তখনও কিছুটা নিরাপদ ছিল। তখন ওই গ্রামে মুক্তিযুদ্ধের প্রভাব পড়েনি। বীরেশ্বর চন্দ্রপুর গ্রামটা মোটামুটি বড় একটা গ্রাম। বেশ কয়েক ঘর গৃহস্থদের বাস ছিল ওই গ্রামে।
গ্রামের ঠিক সীমানা বরাবর চলে গিয়েছিল পূর্ণিয়া নদী, আর এই পূর্ণিয়া নদীর উপর দিয়ে চলে গিয়েছিল বীরেশ্বর চন্দ্রপুর রেল স্টেশনের সেতু। এই সেতুর ঠিক শেষ মাথায় একটা টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা স্টেশন এই বীরেশ্বর চন্দ্রপুর। গ্রামের মৎস্য চাষ আর এছাড়াও কিছু ছোট ছোট কুটির শিল্প ছিল এই গ্রামে। যখন বঙ্গদেশের অন্যান্য জায়গায় মানুষেরা মুক্তিযুদ্ধের আগুনে দগ্ধ হচ্ছিল, তখন অন্যদিকে এই বীরেশ্বর চন্দ্রপুর গ্রামের গ্রামবাসীরা বেশ নিশ্চিন্তেই নিজেদের জীবন কাটাচ্ছিল। এই গ্রামের মোড়ল শ্রীযুক্ত শ্যামাপদ রায় ছিল অত্যন্ত ভালো মানুষ। গ্রামবাসীদের সুখ দুঃখে সবসময় ওদের পাশে দাঁড়াতেন, আর সবসময় একটাই কথা বলতেন, ভাই সকল, যতদিন মুক্তিযুদ্ধের আগুন এদিকে না আসছে ততদিন আমরা নিশ্চিন্ত, কিন্তু যেই দিন এই আগুন আমাদের গ্রামের উপর এসে পড়বে তখন কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আমাদের ওই গোরা সৈন্যদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভাই সকল, আমাদের বিপ্লবী ভাইরা দেশটাকে স্বাধীন করবার জন্য নিজেদের জীবনকে আহুতি দিচ্ছে যখন, তখন আমরা কি করে চুপ করে বসে থাকব? না, আমরা ওদের জন্য আমাদের গ্রাম থেকে কিছু খাবার আর ওষুধ ওদের কাছে অর্থাৎ শহরে প্রতিদিন পৌঁছে দিয়ে আসব। আর এই কাজ আমাদের রাতের অন্ধকারে করতে হবে, কারণ তাহলে গোরা সৈন্যদের চোখ এড়ানো যাবে। এইভাবে মোড়ল মশাইয়ের নির্দেশ পেয়ে বীরেশ্বর চন্দ্রপুর গ্রাম থেকে প্রায় প্রতিদিন কয়েকজন যুবক বিপ্লবীদের জন্য খাবার আর ওষুধ নিয়ে যেতে লাগলো ট্রেনে। মুক্তিযুদ্ধের এই সংগ্রামে এই গ্রাম এইভাবে এগিয়ে এসেছিল বিপ্লবীদের জন্য, কিন্তু বেশি দিন এভাবে ওরা নিশ্চিন্তে শহরে বিপ্লবীদের জন্য খাবার আর ওষুধ পাঠাতে পারল না। কারণ একদিন সন্ধ্যাবেলায় যখন গ্রামের সবাই যখন নিজেদের ঘরে রাতের খাবার খাচ্ছিল, ঠিক তখনই ভারী লোহার নাল বসানো বুট জুতোর শব্দে ওদের হাতের ভাত নেমে এলো আবার থালায়। ওরা প্রত্যেকেই নিজের নিজের ঘরের জানলা দিয়ে বাইরে তাকালো। দেখতে পেল লাল কোট আর খাকি প্যান্ট পরিহিত, পিছে বন্দুক নিয়ে বেশ কয়েকজন গোরা সৈন্য গ্রামের মধ্যে প্রবেশ করেছে। এদের সবার ঠিক সামনে একটা বড় কালো ঘোড়ার উপর বসে রয়েছেন একজন সাহেব। তার পরনেও ছিল ঠিক অনুরূপ পোশাক, কিন্তু তার আবার কোমর দিয়ে ঝুলছিল বিলেতি শান দেওয়া খাপবন্দি তলোয়ার। সাহেব চিৎকার করে ওর সৈন্যদের বললেন, তোমরা এখনই পুরো গ্রামটাকে ঘিরিয়ে ফেলো। জমিন যা শ্রীযুক্ত পশুপতি নায়ের ভদ্রাসনটা যেটা ওই অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়ে আছে, ওটাকে আজকেই আমরা সেনা ব্যানাক বানাইবো। ফলো মি। এই কথা বলে গোড়া সাহেব ঘোড়া ছুটিয়ে দিলেন শ্রীযুক্ত পশুপতিনাথ দত্তের ফাঁকা ভদ্রাসনের দিকে। এই গোড়া সৈন্যরা ওনাকে অনুসরণ করলো। ওদের চলে যাওয়ার পর গ্রামবাসীরা সবাই একটাই কথা বলল, মুক্তিযুদ্ধের আগুনের রেশ অবশেষে আমাদের গ্রামেও এসেই পড়ল। এবার না জানি এই সাহেব আর তার এই সমস্ত সাঙ্গপাঙ্গরা আমাদের উপর কিরকম অত্যাচার চালায়। তারপর তারা ঈশ্বরের কাছে স্মরণ করতে রইল। এই বিপদের মোকাবিলা করার জন্য শক্তি চাইতে থাকলো। তাদের এই দেশ মাতৃকার স্বাধীনতার লড়াইয়ে নিজেদের যোগদান যেন দিতে পারে। এই কথা বলেই ওরা সবাই আবার জানলা বন্ধ করে দিয়ে কোনো মতে নিজেদের রাতের খাবার শেষ করে সেদিনের মতো ঘরের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু ওদের কারোর চোখে সেদিন রাতে ঘুম এলো না, কারণ গোড়া সাহেবের সেনারা নিজেদের ভারী বুটের আওয়াজ তুলে সেদিন সারা রাত বীরেশ্বর চন্দ্রপুর গ্রামের চারিপাশে টহল দিতে লাগলো। আর বিলেতি মদের ফাঁকা কাঁচের বোতলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল গ্রামবাসীদের ঘরের দাওয়ার উপর। সেগুলো মাটিতে পড়তেই সশব্দে ভেঙে যাচ্ছিল। আর এই সমস্ত আওয়াজে ওদের কারোরই চোখে ঘুম এলো না। সেই দিন রাত্রে সবাই বিনিদ্র রাত্রি যাপন করল।
পরদিন সকালে গোড়া সাহেব তার সেনাদের সাথে নিয়ে গ্রামের বাজারে এলেন। সেখানে তখন মোটামুটি সব গ্রামবাসীরাই উপস্থিত ছিল। আর ওদের সবার সামনে সাহেব হুঙ্কারের স্বরে বললেন, ইউ নেটিভস, তোমরা সবাই মন দিয়ে আমার কথা শোনো। আমি হলাম ইন্সপেক্টর স্যামুয়েল জোন্স। আমাকে বড়লাট এই ভিলেজে পোস্টিং দিয়েছেন, আর তাই আজ হইতে আমি আর আমার সেনারা এইখানেই থাকিব, আর তোমরা সবাই আমাকে মান্য করিয়া চলিবে। আমার যখন যেটা হুকুম করিব আমরা তখন সেটা তোমাদের ওবিডিয়েন্ট শালজের মতো করে দিতে হইবে, আর না করিলে শাস্তির জন্য রেডি থাকিবে। তোমরা নেটিভস, তোমরা কি বুঝতে পারিছ তো আমাদের কথা? যদি বুঝতে পারো তাহলে ভেরি গুড, আর যদি না পারো তাহলে there are very much other options. এই কথা বলে সাহেব আর তার সেনারা ঘোড়া ছুটিয়ে চলে গেলেন জমিদার বাড়ির দিকে, যেটা এখন তাদের সেনা ব্যারাক। সাহেবেরা চলে যেতে গ্রামবাসীরা সবাই নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিল। দেখেছো ভায়া, ওই গোরা সাহেবেরা আমাদের কিরকম শাসিয়ে দিয়ে গেল। গোরা সাহেবদের কথা যদি আমরা না শুনি তাহলে ওরা আমাদের এই গ্রামে নিশ্চিন্তে থাকতে দেবে না। আশেপাশের গ্রামে তো শুনি যে গোরা সাহেবেরা ওদের ওপর কীরকম অকথ্য অত্যাচার করে, এমনকি ওরা মানুষ মারতেও পিছপা হয় না। গ্রামের মেয়েদের ওপর ওই সমস্ত সাহেবদের কুনজর থাকে। দিন নেই রাত নেই, যে কোনো সময় ওরা গৃহস্থদের বাড়িতে হানা দিয়ে বাড়ির মেয়ে বউদের নিজেদের যৌনতার আগুন নেভানোর জন্য তুলে নিয়ে যায় বাড়ির থেকে। আর যদি তখন কেউ ওদের বাধা দিতে আসে তখন ওই সাহেবেরা ওই বাধাদানকারীর ধর থেকে মাথা নিজেদের সাথে থাকা ধারালো তলোয়ার দিয়ে আলাদা করে মেরে ফেলে দেয়, আর তারপর ওই অসহায় মেয়ে বা বউটাকে নিয়ে চলে যায় নিজেদের ব্যারাকে। আর সেখানে গুম ঘরের মধ্যে ওই সাহেব ওই মেয়েটার সর্বনাশ করতে শুরু করে। আর যখন নিজের ভেতরে জ্বলতে থাকা যৌনতার আগুন নিভে যায় তখন ওই সাহেব যাতে ওই বউটা বাইরে কাউকে কিছু না বলতে পারে তার জন্য বউটাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়, আর ওই বউয়ের লাশটাকে নদীতে ফেলে দেয়। ভায়া, আমার নিজের জন্য নয়, আমার চিন্তা হচ্ছে আমাদের গ্রামের মেয়ে বউদের জন্য। ওরা তো দিনের বেলায় নদীতে স্নান করতে যায়, আর তখন যদি ওই গোরা সৈন্যরা ওদের ওপর হামলা করে, ওদের শ্লীলতাহানি করার চেষ্টা করে, তখন আমরা কি করব? গোরা সৈন্যরা পারে না এমন কোনো কাজ নেই। ওরা হলো সাদা চামড়ার শয়তান, আর ওদের রক্তে রক্তে মিশে রয়েছে শয়তানি আর যৌনতার লালসা। আর ওই দুটোকে লাভ করার জন্য ওরা যে কোনো রকম নীচ কাজ করতেও পিছপা হয় না। গোরা সাহেবরা যখন একবার আমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে তখন আমাদের সুখের দিন শেষ আর দুঃখের দিন শুরু। ওদের আগমন আমাদের জন্য মোটেও কোনো ভালো খবর নয়, বরং এটাই আমাদের গ্রামের প্রধান অমঙ্গল। এরপর থেকে গোরা সৈন্যদের দাপট শুরু হয়ে গেল গ্রামে। দিন নেই রাত নেই, যখন তখন গোরা সেনারা গ্রামবাসীদের ঘরে আনা দিত। সেখান থেকে জোর করে ওরা বাড়ির মেয়ে বউদের সাহেবের মনোরঞ্জনের জন্য তুলে নিয়ে যেত ওই ফাঁদরাসনে। গোরা সেনাদের আটকানোর সাহস কেউ দেখাতো না, কারণ গোরা সেনাদের কাছে সবসময় বন্দুক আর বিদেশি তলোয়ার উপস্থিত থাকত, যেগুলোর সামনে গ্রামের এইসব সাধারণ মানুষেরা ছিল নিতান্তই দুর্বল আর অসহায়। ভদ্রাসনের অন্দরমহলে গোরা সাহেব সহ অন্যান্য সাহেবেরা ওই গ্রামের মেয়ে বউদের ইজ্জত লুটত, তারপর ওদেরকে গুম ঘরে আটক করে রাখত, ঠিক ততদিন যতদিন না পর্যন্ত সাহেবদের যৌনতার আগুন পুরোপুরি শান্ত না হয়ে যায়। স্যামুয়েল সাহেবের নির্দেশে ওর গোরা সেনারা প্রতিদিন দুপুরে গ্রামের নদীর ঘাটে ওত পেতে বসে থাকত, নজর রাখত স্নান করে আসা সুন্দরী মেয়েদের উপর, আর সুযোগ বুঝেই ওই নদীর ঘাটেই ওই সেনারা পরপর বলৎকার করত ওই সব মেয়েদের। অনেক সময় অত্যাচার না সহ্য করতে পেরে ঘটনাস্থলে বেশ কিছু মেয়েরা মারা যেত। তখন ওদের মৃতদেহগুলোকে ওখানেই ফেলে দিয়ে বিজয়োল্লাস করতে করতে সাহেবরা ফিরে যেত নিজের ব্যারক অর্থাৎ ওই ভদ্রাসনের দিকে।
গ্রামের চাষিদের একদিন সকালে গ্রামের শিব মন্দিরের সামনে আসার জন্য সাহেব নির্দেশ পাঠালো। আর সেই কথা মতো গ্রামের প্রায় জন 20 চাষি ওখানে গিয়েছিল। আর ওখানে যাবার পর সাহেব ওদের বললেন, ইউ ফার্মার্স, তোমরা আজ হইতে আর ধান চাষ করিবে না, কারণ উহাতে বেশি মুনাফা হইতেছে না। তাই আমি ভাবিয়াছি তোমাদের যে চাষের জমিগুলো রয়েছে সেগুলিকে আর ধান চাষের জন্য ব্যবহার করিব না, উহাকে আমি ইন্ডিগো চাষের জন্য ব্যবহার করিব। ইন্ডিগো মানে নীল চাষ হইবে, আর তোমরা চাষিরা সেখানে নীল চাষ করিবে। আমরা এখান হইতে নীল লইয়া শহরের বিক্রি করিয়া আসিব বেশি দামে, আর ইহাতে আমাদের প্রচুর মুনাফা হইবে। তাই আজ হইতে তোমরা চাষিরা আমাদের নির্দেশ মতো ধানের বদলে নীল চাষ করিবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই কথা বলে সাহেব থামলেন, কিন্তু উনি মনে মনে বুঝতে পেরেছিলেন যে ওনার এই সিদ্ধান্তে চাষিরা খুশি হয়নি, কিন্তু উনি নিজের এই সিদ্ধান্তে অনড় ছিলেন। চাষিদের মধ্যে একজন যুবক চাষি হরিহর সামন্ত চিৎকার করে সাহেবকে বলল, না সাহেব, এই তোমার কথা শুনে আমরা কেউ নীল চাষ করব না। আমাদের চাষের জমি ধান চাষের জন্য, আর সেই ধান দিয়ে তৈরি ভাত খেয়ে আমরা আমাদের দিন চালাই। নতুন কাজ করবার জন্য শরীরে শক্তি পাই। তুমি হয়তো জানো না সাহেব, আমাদের মতন ওই রকম খেটে খাওয়া মানুষদের কাছে দিনের শেষে এক মুঠো ভাত আমাদের সকল সুখের আধার। আর তুমি বলছো ওই চাষ বন্ধ করে আর তোমাদের মুনাফার জন্য আমরা নীল চাষ করব? না সাহেব, আমরা করব না। তোমার এই আদেশ মানতে পারলাম না। নীল চাষ করলে জমি বিষাক্ত হয়ে উঠবে, আর সেই জমিতে আমরা আর কোনোদিন ধান চাষ করতে পারবো না সাহেব। আমরা সকলেই অনাহারে মরবো তাহলে। হরিহর চাষির এই প্রতিবাদ বাক্য শুনে গোরা সাহেবের ফর্সা মুখটা রাগের চোটে রক্তবর্ণ ধারণ করে উঠল। আর এবার উনি একটা কুটিল হাসি হেসে হরিহরের উদ্দেশ্যে বললেন, তোমাদের কপালে মরণই লেখা আছে, কারণ যদি তোমরা নীল চাষ করো তাহলে তোমাদের জমি বিষাক্ত হইয়া যাইবে, আর তোমরা ওই জমিতে ধান চাষ করিতে পারিবে না, আর তোমরা না খেতে পেয়ে মরবে। কিন্তু যাতে তোমরা না মরিয়া যাও তার জন্য আমি তোমাদের দুবেলা খেতে দিব। আর যদি তোমরা নীল চাষ না করো তাহলে আমি আর আমার এই সব সোলজাররা তোমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিব, আর তোমাদের ঘর বাড়ি সব জ্বালাইয়া শেষ করিয়া দিব। এবার তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি করবে? তোমরা ডিসাইড করো। তোমাদের কাছে কেবল 2 ওয়েজ আছে, হয় নীল চাষ করিবে, না হলে ফাঁসিতে ঝুলিবে। এই কথা বলে সাহেব সেনাদের সাথে নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন ব্যারাকের দিকে। কিন্তু সেদিন সাহেবের এই নির্দেশ মানতে পারেনি হরিহর চাষি। যুবক বয়স, তাই অন্যায়কে মেনে নেওয়া ওর স্বভাবে ছিল না। কিন্তু ওর দলের বাকি চাষিরা সাহেবের ভয়ে নীরবে সম্মতি জানালো নীল চাষের সপক্ষে। পরদিন সকালে ওরা সবাই যখন মাঠে গেল নীল চাষ করার জন্য, তখন হরিহর ওদের সাথে যায়নি। ওরা হরিহরকে অনেক রকম ভাবে বুঝিয়েছিল, কিন্তু হরিহর কিছুতেই সাহেবের কথায় মাথা নত করতে রাজি হয়নি। কিন্তু যখন ওরা সবাই চাষের জমিতে নীল চাষ শুরু করলো, তখন সাহেব তার সেনা সমেত চাষ পরিদর্শন করতে এলেন, এবং এসে উনি দেখলেন হরিহর চাষি বাদে বাকি সবাই ওই চাষের জমিতে উপস্থিত আছে। এই দৃশ্য দেখে উনি বাকি চাষিদের বললেন, তোমাদের হরিহর চাষি কোথায়? তাকে তো দেখিতে পাইতেছি না। হরিহর নীল চাষ করবে না বলে আমাদের সাপ জানিয়ে দিয়েছে, আর ও আপনার সামনে কিছুতেই মাথা নত করবে না, তাই ও আসেনি আমাদের সাথে। আমরা এখানে আসবার আগে ওর বাড়িতে গিয়েছিলাম ওকে ডাকবার জন্য, আর তখনই ও আমাদের এই কথা বলল। চাষির মুখে এই কথা শুনে সাহেবের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল।
আর তখন উনি কিছু না বলে ওখান থেকে চলে গেলেন নিজের ব্যারাকে। আর সেখানে গিয়ে উনি ওনার সেনাদের বললেন, হরিহর চাষির অডাসিটি আমি জাস্ট ভাবতে পারছি না। ওর এত বড় সাহস যে ও আমার আদেশ অমান্য করিয়া ঘরে বসিয়া আছে আর বলিতেছে নীল চাষ করিবে না, আমাদের সামনে মাথা নত করিবে না। ঠিক আছে, আমিও স্যামুয়েল জোন্স, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাইতে আমি জানি। ওই হরিহরকে আমি ছাড়িব না, আমি বুঝাইয়া দিব আমার আদেশ না মানিলে কি হয়। তোমরা আজ রাতেই হরিহরের বাড়িতে আগুন লাগাইয়া দিবে আর ওর সমস্ত পরিবারকে পুড়াইয়া মারিবে, তবে আমার রাগ কমিবে। এরপর সেদিন রাতের বেলায় যখন গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক সেই মুহূর্তে সাহেবের সেনারা জ্বলন্ত মশাল হাতে এসে উপস্থিত হলো হরিহরের বাড়ির সামনে। তারপর সাহেবের নির্দেশ পেয়ে ওরা একে একে জ্বলন্ত মশাল ছুড়ে দিল হরিহরের ঘরের চালার উপর। নিমিষের মধ্যেই হরিহরের গোটা কুড়ে ঘরটা আগুন গ্রাস করতে শুরু করলো। সেই সঙ্গে ভেতর থেকে ভেসে আসতে শুরু করলো হরিহরদের বুক ফাটা আর্তনাদের শব্দ। সেই চিৎকারের শব্দ শুনে আশেপাশের ঘরগুলো থেকে গ্রামবাসীরা বেরিয়ে আসতে শুরু করলো, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। চোখের নিমিষে হরিহরের পরিবার ওই আগুনের করাল গ্রাসের শিকার হয়ে গেল। গোড়া সাহেবরা এই দৃশ্য দেখে এক পৈশাচিক আনন্দে ফেটে পড়তে থাকলো। আর স্যামুয়েল সাহেব ওই স্থানে দাঁড়িয়ে উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে হুঙ্কার করে বললেন, এইবার ইউ নেটিভস, তোমরা নিশ্চয় বুঝতে পারিয়াছ আমার কথা না শুনিলে কি হয়। তোমাদের সাথে ওই হরিহর আমার নির্দেশ না মানিয়া নীল চাষে আপত্তি করিয়াছিল এবং সে আমাদের সম্মুখে মাথা নত করে নাই, তাই এইরকম বেয়াদবকে আমরা এইরকম শাস্তি দিয়েছি। শুধু হরিহর নয়, তোমাদের মধ্যেও যদি কেউ এহেন আচরণ করিবে তাহলে দেখিয়া নাও নিজেদের এই ডার্ক ফিউচারটা। গোড়া সাহেবদের সাথে লড়িতে আসো, তাহলে খারকুটোর মতো উড়িয়া যাইবে। তাই চুপচাপ আমরা যা বলিব শুনিবে, আমাদের কাছে সারেন্ডার করিয়া দিবে, নাহলে তো জানো তোমরা এই হরিহরের মতন অবস্থা হবে। এই কথা বলে সাহেবরা ফিরে গেল নিজেদের ব্যারাকে। সাহেবরা ফিরে যেতে গ্রামের যুবকরা বাকি গ্রামবাসীদের বলল, আর নয়, এইবার এর একটা বিহিত করতেই হবে। এই গোড়া সাহেবদের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছে। গোড়া সাহেবদের সাথে এইবার সামনাসামনি যুদ্ধে নামতে হবে। এই দেশে এই গ্রাম আর নিজেদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করতে হবে তাদের। কলকাতায় বিপ্লবী ভাইদের কাছে যেতে হবে আর ওদের কাছ থেকে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে এসে ওই সাহেবদের বিরুদ্ধে সংগ্রামে নামবে তারা। আগামীকাল ভোরবেলা প্রথম ট্রেনটা ধরে কলকাতায় গিয়ে অস্ত্র নিয়ে আসবে আর রাতের মধ্যেই ফিরে আসতে হবে এখানে, নাহলে ধরা পড়ার ভয় থাকবে। এও ঠিক হলো যে যে সমস্ত কাঠের বাক্স করে ওই সমস্ত বিপ্লবী ভাইদের জন্য খাবার আর ওষুধ নিয়ে যেতে, সেই সমস্ত বাক্সে আবারও খাবার আর ওষুধ নিয়ে যেতে হবে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। পরে ওই বাক্স করেই অস্ত্র ভরে ওরা গ্রামে ফিরবে। গ্রামের যুবকরা এইভাবেই গোড়া সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদে নামার পরিকল্পনা করে নিল, কিন্তু ওরা জানল না ওদের দলেই রয়েছে সেই এক বিশ্বাসঘাতক, যে ওদের এই পরিকল্পনাটা পুরো শুনে গোড়া সাহেবের কাছে গিয়ে বলে দেবে। সেই বিশ্বাসঘাতক ছিল হরেন সামন্ত, যে ছিল ওই গ্রামের চৌকিদার। হরেন ছিল দুমুখ সাপ। ও বাইরে দেখাতো নিজেকে দেশপ্রেমী, আর ভেতরে ভেতরে ছিল দেশদ্রোহী। দেশদ্রোহিতা করাই ছিল ওর উদ্দেশ্য, আর এর জন্য ও একটা সঠিক সময়ের অনুসন্ধান করছিল। কারণ ও জানতো যে যদি ও সাহেবদের তোষামত করে চলে
তাহলে সাহেব খুশি হয়ে ওকে কোনো ভালো পদে চাকরিতে বহাল করবেন, বেতনও ভালোই দেবে। আর তাই এবার হরেন চুপচাপ পাশ কাটিয়ে নিজের ঘরে ফিরে গেল। আর সেখানে পৌঁছে ও নিজের মনেই বলল, এই হরিহরটা 1 নম্বরের বোকা, মাথা মোটা লোক ছিল। কি দরকার ছিল তোর সাহেবের পেছনে লাগা? হ্যাঁ, জলে থেকে কুমিরের সাথে লড়াই করার দরকারটা কি নে? এখন কার সাথে লড়বি? নিজেই তো এখন চিতার ছাই হয়ে গেছিস, আর সেই সঙ্গে নিজের ছেলে আর বউটাকেও খেলি। মানে বুদ্ধি না থাকলে যা হয় আর কি। যুবক বয়স, রক্ত তাই সবসময় গরম, তাই হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজেই এখন ইতিহাস হয়ে গেলি। আমি বাবু ওসব প্রতিবাদে একদম নেই। আমার একেই গরিবের সংসার, দুবেলা দুমুঠো খাবার জোগাতে হিমশিম খেতে হয়। আর এর ওপর যদি এসবের মধ্যে নিজেকে জড়াই, তাহলে লাভের লাভ তো কিছুই হবে না, বরং বেঘরে প্রাণটাই যাবে আমার। তার থেকে ভালো সাহেবের পক্ষ নিই, তাহলে অন্তত দুবেলা ছেলে মেয়েদের মুখে খাবারটা তুলে দিতে পারবো। পরদিন ভোরবেলায় পরিকল্পনা মতো যখন গ্রামের কয়েকজন যুবক আর কিছু বয়স্ক গ্রামবাসী প্রথম ট্রেনটা করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, ঠিক তারপরেই হরেন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল সাহেবের ব্যারাকে। সেখানে পৌঁছেও সাহেবকে সেলাম ঠুকে বলল, সাহেব, আমরা আপনারই অন্নে পালিত, আপনার আদেশ আমাদের কাছে বেদবাণী। আমি জানি সাহেব, আপনি যেগুলো করেছেন সেসব এই গ্রামের মঙ্গলের জন্যই করেছেন, কিন্তু এদিকে যে আপনার শত্রুর সংখ্যা আপনার অলক্ষ্যে বৃদ্ধি পেয়েছে, সেই খবরটা কি আপনার কাছে আছে সাহেব? খুব শীঘ্রই এই গ্রামে মুক্তিযুদ্ধ শুরু হবে, অর্থাৎ তখন আমাদের এই গ্রাম থেকে পালাতে বাধ্য হতে হবে। What the hell do you mean, হরেন? তুমি কি বুঝিতে পারিতেছ তুমি কি বলিতেছ? এখানে মুক্তিযুদ্ধ কিভাবে হইবে? সাহেব, কাল আপনি যখন হরিহরদের পুড়িয়ে মেরেছিলেন, ঠিক সেই ঘটনাস্থলেই মুক্তিযুদ্ধের রূপরেখা তৈরি হয়। আর তাই আজ ভোরেই আমাদের গ্রামের বেশ কয়েকজন লোক প্রথম ট্রেনটা ধরে কলকাতায় গিয়েছে আপনাদের মতো আধুনিক অস্ত্র নিতে। কলকাতার বিপ্লবীরা এই কাজে ওদের সাহায্য করবে, আর এইবারেও এই গ্রামে উঠবেই বন্দে মাতরম ধ্বনি। সাহেব, আমার মনে হয় শেষ রক্ষা আর হলো না। না হরেন, এই গ্রামে আজকের বন্দে মাতরম ধ্বনি উঠিবে না, বরং তার বদলে শোনা যাবে কান্না, হাহাকার আর চিৎকারের ধ্বনি। ওরা আমাদের লুকাইয়া শহরে চলিয়া গিয়াছে, কিন্তু আমি উহাদের পরিকল্পনা ধরিয়া ফেলিয়াছি। তাই উহারা আজ রাতে যখন ট্রেনে করিয়া এই ভেরেশচন্দ্রপুরে ফিরিবে, তখন আমি উহাদের একটা বিশেষ সারপ্রাইজ দেব। সে সারপ্রাইজ ওরা কখনো ভুলতে পারবে না, নেভার। সাহেবের কথা শুনে হরেন বুঝতে পারল সাহেব এইবার আরো নৃশংস হয়ে উঠেছে। আর এখন সাহেবকে দেখে হরেনের মনেও ভয়ের সৃষ্টি হয়েছে। না জানি এমন কি পুরস্কার দিতে চলেছে সাহেব। যাই হোক, এইভাবে কেটে গেল সেই দিনটা। আর ক্রমে ক্রমে রাতের অন্ধকার নেমে এলো পৃথিবীর বুকে। আর রাত নামতেই হরেনরা দেখল গোড়া সেনাদের দল একটা বড় কালো বর্ণের কামানকে নিয়ে চলছে রেল স্টেশনের দিকে। পেছনে পেছনে সাহেব চলছে, পিছে ছিল তার 2 নালা বন্দুকটা। এই দৃশ্য দেখে হরেন ভয়ে আরো ঘর থেকে বেরোলো না। ও বুঝতে পারলো এরপর যেটা হতে চলেছে সেটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ। সেই দিন ছিল 13ই চৈত্র, আর সেই দিন আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছিল, আর তার আলোতে ভেসে যাচ্ছিল চারিদিক। সাহেবরা এসে উপস্থিত হলো রেল স্টেশনের সংলগ্ন জঙ্গলটার কাছে। আর সেখানে পৌঁছে সাহেবের নির্দেশে গোড়া সেনারা কামানটাকে প্রস্তুত করে রাখলো। এরপর কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ওরা শুনতে পেল ট্রেন আসার শব্দ। আর দূর থেকে ট্রেনের মাথায় জ্বলতে থাকা আলোটা দেখে সাহেব এবার ওদের বলল, Listen, soldier. You guys will fire as soon as you see the train. এইভাবে ট্রেনটা ধীরে ধীরে ব্রিজটার ওপরে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে
সাহেব নিজের পিস্তলটা চালিয়ে সংকেত দিলেন ট্রেনটাকে লক্ষ্য করে কামান চালানোর জন্য। যেমন কথা তেমন কাজ, গোরা সেনারা কামান চালিয়ে দিল। নিমিষের মধ্যেই কামানের জ্বলন্ত মুখ থেকে শয়ে শয়ে বারুদের বড় বড় গোলা তীর বেগে ছুটে গেল ট্রেনটার দিকে। সঙ্গে সঙ্গে একটা বিকট ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল গোটা গ্রামটা। আর সেই সঙ্গে শুরু হলো জান্ত আর্তনাদের শব্দ। সাহেবরা গোলা বর্ষণ করেই চলল, আর মুহূর্তের মধ্যেই গোটা ট্রেনটা আর রেল স্টেশনের বেশ কিছুটা অংশে ছড়িয়ে পড়ল আগুন। সাহেবরা দেখল ওই জ্বলন্ত ট্রেনের থেকে প্রাণ বাঁচানোর জন্য কয়েকজন যাত্রী নিজেদের ওই জ্বলন্ত শরীর নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিচে নদীটার মধ্যে পড়ে গেল। এই সমস্ত দৃশ্য দেখে সাহেবের ভেতরের পৈশাচিক অট্ট হাসিটা ফেটে পড়তে লাগলো। আর ওরা বলল, ইউ নেটিভস, আমরা তোমাদের বারবার ওয়ার্নিং দিয়েছিলাম আমাদের সঙ্গে লাগিতে আসিও না, এর পরিণাম ভালো হইবে না। কিন্তু তোমরা আমাদের অতি হালকাভাবে নিয়েছ। তোমরা ভাবিয়াছিলে শহরে গিয়ে আধুনিক অস্ত্র লইয়া আসলেই আমাদের সাহেবদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এবার দেখিও কি হয়। আর এখানে বন্দে মাতরম বলা হইবে না, বরঞ্চ কান্নার ধ্বনি শুনতে পাবে। এইভাবে সেদিন রাতের অন্ধকারে সাহেবরা নির্মম ভাবে দমন করেছিল ওই সমস্ত বিপ্লবী গ্রামবাসীদের। কিন্তু এত অবধি করেই থামছিল না সাহেবরা। পরদিন সকালে সাহেবের নির্দেশে গোরা সেনারা গ্রামের বাকি মানুষদের আটক করে নিয়ে এসেছিল গ্রামের ঠিক মাঝখানে। সেখানে সাহেবের নির্দেশে গোরা সেনারা ওই সমস্ত বিশ্বাসঘাতী গ্রামবাসীদের, যারা ওই বিপ্লবী গ্রামবাসীদের এই কাজে সহায়তা করেছিল, তাদের ধরে ধরে চাবুকের বাড়ি মারতে লাগলো নির্মম ভাবে। চাবুকের আঘাতে ওদের সর্বাঙ্গ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। সাহেবেরা বউ বাচ্চা বুড়ো কিছুকেই রেয়াত করেনি, সবাইকেই সেদিন চাবুকের বাড়ি মেরেছিল পশুর মতো। আর পরিশেষে সাহেবের নির্দেশে সেনারা ওই সবাইকে পরপর 20 রাউন্ড গুলি করে মেরে ফেলেছিল। ওরা মরে যাওয়ার পর ওদের মৃতদেহগুলোকে ওই নদীর জলে ফেলে দিয়েছিল সাহেবেরা। এইভাবে ব্রিটিশ সেনারা নিজেদের নৃশংসতাকে আবারও একবার সকলের সামনে প্রকাশ করেছিল। আর সেটা সাক্ষী ছিল এই বীরেশ্বর চন্দ্রপুর গ্রামটা। এই ঘটনার মাসখানেক পর শ্যামুয়েল সাহেব বদলি নিয়ে শহরে ফিরে গেলেন, আর ওনার স্থানে ওই গ্রামে এলেন জোসেফ সাহেব। জোসেফ সাহেব ছিলেন নীল চাষের প্রধান কর্ণধার, আর ওনার আগমনে বীরেশ্বর চন্দ্রপুরে আবারও নীল চাষ শুরু হলো। কিন্তু এইখানে একটা সমস্যা দেখা গেল, আর সেটা হলো পরিবহন। কারণ স্যামুয়েল সাহেবের সময় ওই ঘটনার গোটা রেল স্টেশন সহ রেল লাইন সবকিছুই নষ্ট হয়ে গিয়েছিল, আর কোনো ট্রেন ওই দিনের পর ওইদিকে আসেনি। এই কথা ভেবে সাহেব ঠিক করলেন আবারও রেলপথ নির্মাণ করবেন এখানে, যাতে নীলের আমদানি রপ্তানি সঠিকভাবে হতে পারে। যেমন ভাবা তেমন কাজ। সাহেবের নির্দেশে শহর থেকে কয়েক দল সাহেব ইঞ্জিনিয়ার চলে এলেন এই গ্রামে, আর শুরু হলো রেল স্টেশন ও রেল লাইন তৈরির কাজ। প্রথম বেশ ভালোই কাজ চলছিল, কিন্তু সমস্যাটা দেখা দিল অন্য জায়গায়। ওরা যখন কাজ করছিল ঠিক তখন ওরা দেখতে পেল নদীর জলের উপর শয়ে শয়ে নরকঙ্কাল ভেসে উঠেছে, আর সেইগুলো শরীর ছিল পোড়া এবং জায়গায় জায়গায় গভীর সব ক্ষতের চিহ্ন। এই দৃশ্য দেখে ইঞ্জিনিয়ার সাহেব জোসেফ সাহেবকে ওখানে নিয়ে এলেন, আর জোসেফ সাহেব সবটা দেখে ওদের বললেন, আপনারা এই কঙ্কালগুলোকে নিজেদের কাজে লাগান। এইগুলোকে আপনারা বেশ হিসাবে ব্যবহার করিয়া রেল স্টেশনটাকে গড়িয়া তুলুন। এইভাবে এগুলো সদ্গতিও হইয়া যাইবে, আর আমাদের কাজও। সাহেবের নির্দেশ মতো ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ করতে লাগলো, আর ঠিক 1 বছরের মাথায় নতুন রূপে গড়ে উঠল স্টেশন আর রেল লাইনটা। কাজ সমাপ্ত হবার পর জোসেফ সাহেব সকল গ্রামবাসীদের সামনে রেখে বললেন,
আজ হইতে তোমাদের এই বীরেশ্বর চন্দ্রপুর গ্রামটার নাম পরিবর্তন করিয়া ইহার নাম রাখা হইল কঙ্কালগড়। এই কঙ্কালগড় চিরকাল তোমাদের মনে করাইবে যে সাহেবদের বিরুদ্ধাচরণ করিলে, তাদের ঠিকমতো রেসপেক্ট না করলে কি ফল লাভ করিতে হয়। এই কঙ্কালগড় তোমাদের জন্য একটা লেসন হইয়া সবসময় থাকিবে। তোমাদের এইটা সবসময় মনে করাইবে আমরা ব্রিটিশরা তোমাদের মাস্টার, আর তোমরা কালা চামড়ার নেটিভস। তোমরা আমাদের সার্ভেন্ট ছিলে, আছো, আর ভবিষ্যতেও থাকিবে। সেই দিনের পর থেকে বীরেশ্বর চন্দ্রপুর পরিণত হলো কঙ্কালগড়ে। আর কঙ্কালগড়ের রেল স্টেশনের লাল পাথরের তৈরি ওই স্টেশন ঘরটার ভিত ছিল এই বিপ্লবী গ্রামবাসীদের মৃত শরীরের কঙ্কালগুলো। অমন শত শত নরকঙ্কালকে ভিত বানিয়ে গড়ে উঠেছিল এই কঙ্কালগড় রেল স্টেশন। আর এই ঘটনার ফলে পুনরায় জেগে উঠেছিল কঙ্কালগড়ের সেই কথা। গোড়া সাহেবেরা কিছুই জানতে পারেনি। অতৃপ্ত আত্মারা কি এত সহজে ভুলে যেতে পারে নিজেদের অতীতকে? আর তাই তো সেইবার এক 13ই চৈত্রের রাতে ঘটল প্রথম ভৌতিক ঘটনাটা। সেদিন যথারীতি সারাদিনের কাজ শেষে কয়েকজন গ্রামের যুবক রেল স্টেশনের পার্শ্ববর্তী বটতলায় বসে গল্প গুজব করছিল। আর ওদের মধ্যে শ্যাম নামে একজন বাকিদের বলল, ভাই সকল, তোমরা কি বলো, এই সাহেবরা ওই সমস্ত নরকঙ্কালদের ভিত বানিয়ে এই রেল স্টেশনটা তৈরি করলো, এটা কি ঠিক করা হলো? না, আমরা তো জানি অপঘাতে মৃত্যু হোক কিংবা স্বাভাবিক মৃত্যুই হোক, মৃত্যুর পর পার্থিব শরীরের সৎকার করাটাই আমাদের হিন্দু ধর্মের রীতি। আর সেখানে কিনা মৃতদেহের স্তূপের ওপর একটা জলজ্যান্ত রেল স্টেশন। ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। এর কোনো খারাপ প্রভাব না শুরু হয় আমাদের ওপর। আবার একই তো সাহেবদের চোখ রাঙানি সইতে হয়, তার উপর আবার যদি... কথা শেষ হলো না। শ্যাম তার আগেই একটা জান্তব আর্তনাদ ভেসে এলো রেল স্টেশনের ভেতর থেকে। আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওদের সকলের গায়ের রক্ত হিম হয়ে উঠেছিল। কিন্তু তবুও ওরা সাহসকে ভর করে ছুটে গেল স্টেশনে। আর সেখানে গিয়ে ওরা যে দৃশ্য দেখলো সেটা দেখার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। ওরা দেখলো গোরা সেনাদের একজন মাটির উপর ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে। আর ওর পরনের পোশাকটা ছিল রক্তে মাখামাখি, চোখ দুটো ছিল উপড়ানো, রক্তে ভেসে যাচ্ছিল গোটা স্টেশন চত্বর। মৃতদেহর থেকে কিছুটা দূরে মাটির উপর স্পষ্ট বাংলা রক্তের অক্ষরে লেখা ছিল, কঙ্কালগড় রেল স্টেশনে আপনাকে স্বাগত। এই দৃশ্য দেখে ওরা ভয়ে আর কেউ ওখানে থাকবার সাহস পেল না। তাই সবাই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে ছুটে গেল জোসেফ সাহেবের কাছে, কারণ ওনাকে এই বিষয়টা জানানো জরুরি। ওরা যখন জোসেফ সাহেবের কাছে গিয়ে পুরো ঘটনার বিবরণ তুলে ধরল, সব শুনে সাহেব ওদের বললেন, ইউ নেটিভস, বেশ ভালোই তো গাঁজা ভাঙনের নেশা করিতে পারো তোমরা। আমরা ব্রিটিশ, তোমরা নিশ্চয়ই সেই কথা ভুলিয়া গিয়েছ, আর তাই আমাদের সামনে এইসব অবাস্তব গল্প বানাইয়া বলিতেছ। আমরা তো তোমাদেরই ওপরে টাইট হইতেছি যে আমাদের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য তোমাদেরই মধ্যে কেউ একজন ওই সাহেবকে খুন করিয়া ওই স্টেশনে রাখিয়া আসিতেছ। আর এইখানে আসিয়া রটাইছ যে ভূত আসিয়া মারিছে। ইউ নেটিভস, আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিতেছি। তোমরা যদি এই মুহূর্তে আমার কোয়ার্টার হইতে মুভ অন না করো, তাহলে আমি তোমাদের সবাইকে একজন অন ডিউটি পুলিশ অফিসার খুন করিবার অপরাধে লকআপে চালান করিব। সাহেব সেদিন গ্রামের মানুষদের কথা বিশ্বাস করেননি, কিন্তু কঙ্কালগড় থেমেছিল না। ওই গোড়া সাহেবকে দিয়েই শুরু করেছিল নিজের প্রতিশোধ চরিতার্থ করা। আর এরপর থেকে প্রায় প্রতি রাতেই কঙ্কালগড়ে যখন লাস্ট ট্রেনটা হুইসেল বাজিয়ে চলে যায়,
ঠিক তারপরেই শুনতে পাওয়া যায় অপার্থিব স্বরে হাহাকার, কান্নার শব্দ। আবার কখনো কখনো কয়েকজন সাদা পোশাক পরা মূর্তিকে স্টেশনের আনাচে কানাচে দেখেছিল এই গ্রামেরই মানুষরা। আবার অনেকে দেখেছে নির্জন রেল লাইনের উপর দিয়ে লাল পাড়ে সাদা শাড়ি পরা একটা বউকে হেঁটে চলে যেতে। গ্রামের সকলের মনেই এ ধারণা স্পষ্ট হয়ে যায় যে অতৃপ্ত আত্মারা ফিরে এসেছে এখানে। এত বড় অন্যায় কি কখনো মেনে নেওয়া যায়, যেখানে একে তো অপঘাতে মৃত্যু, আর অন্যদিকে সেই মৃতদেহ স্তূপের ওপর গড়ে ওঠে এই সাহেবদের রেল স্টেশন। এই সমস্ত অসহায় মানুষদের অতৃপ্ত আত্মা বন্দি পড়ে আছে এখানে। এইভাবে প্রেত ও মানুষদের উপস্থিতিতে কঙ্কালগড় এসে উপস্থিত হলো আরও একটা 13ই চৈত্রের রাতে। সেই অভিশপ্ত রাত, সেই দিন কঙ্কালগড়ে আসবে চালকবাহীন ট্রেনটা। সে কখন আসে আর কোথায় যায় তার হদিশ কেউ জানে না। যাই হোক, যথারীতি সেদিন রাতে সাহেবরা টহলদারি করতে করতে স্টেশনে এসেছিল। আর সেখানে এসে জোসেফ সাহেব বাকিদের বলল, তোমরা সেই সেতুটার ওপর নজর রাখো, আর আমি ততক্ষণ স্টেশনের পেছন দিকটায় নজর রাখিতেছি। সাহেবের নির্দেশ মতো প্রায় জনা 5 সেনা বড় বড় টর্চ হাতে এগিয়ে গেল সেতুটার দিকে, আর বাকিরা গেল স্টেশনের পেছনে। এইভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। রাত 12টা নাগাদ হঠাৎ সেতুর ওপরে থাকা গোড়া সাহেবদের নজর গেল সেতুর একদম শেষ মাথায়। আর ওই দিকে তাকিয়ে ওরা দেখতে পেল হুইসেল দিতে দিতে একটা ট্রেন ধীরে ধীরে উঠে আসছে সেতুর ওপরের ঠিক কঙ্কালগড় রেল স্টেশনের শেষ ট্রেন। রাত 9:30টার মধ্যেই চলে যায়। তারপর আর কোনো ট্রেন আসে না এখানে। এই ঘটনা দেখে সাহেবরা নিজেদের মধ্যেই বলা বলি শুরু করলো। ততক্ষণে ট্রেন সেতুর ওপর দিয়ে উঠে গিয়েছে, আর কেন জানি না সেতুর উপর উঠতেই ট্রেনের গতিটা বেড়ে গিয়েছিল। লক্ষণ সুবিধার মনে না হতে সাহেবরা তাড়াতাড়ি ওখান থেকে লাইন ধরে দৌড়াতে শুরু করলো। ওদের মধ্যে একজন সাহেব পেছনে তাকিয়ে দেখলো যে ট্রেনটা ওদের দিকে ছুটে আসছিল। ওই ট্রেনের চালকের বসবার জায়গা শূন্য, ওখানে কেউ নেই। ট্রেনটা অর্ধদগ্ধ। ট্রেনের দরজা ধরে ঝুলে রয়েছে অসংখ্য নরকঙ্কাল। সাহেবরা বেশি দৌড়াতে পারল না, সেতুর ওপরই হোঁচট খেয়ে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ওই কঙ্কালগড়ের ভৌতিক ট্রেন ওই 5 জন সাহেবকে ছিন্ন ভিন্ন করে বেরিয়ে চলে গেল। ওই 5 জন সাহেবের 3 টুকরো দেহ পড়ে রইল লাইনের উপর। বিকট শব্দে ট্রেন যাবার শব্দ শুনে জোসেফ সাহেব আর বাকি সেনারা তাড়াতাড়ি ছুটে এলো সেতুর কাছে। আর সেখানে এসে দেখলো চারিদিকে রক্তে মাখামাখি হয়ে আছে। লাইনের উপর পড়ে রয়েছে সাহেবদের শরীরের এক একটা অংশ। এই দৃশ্য দেখে সাহেবে নিজের মনে বলে উঠলেন, হাউ ক্যান দিস পসিবল? ইহাও কি হইতে পারে? গত বছর ঠিক এই দিনটায় অফিসারের এই জায়গায় আনন্যাচারাল ডেথ হইল, আর আজ আবার সেই একই ঘটনা। তবে কি সত্যি ইহার পিছনে কোনো... বেশি ভাবতে পারলেন না সাহেব, আর তাই তাড়াতাড়ি ওই স্থান থেকে চলে গেলেন। এইভাবে প্রতি 13টি চৈত্রের রাতে কোনো না কোনো গোড়া সাহেবের রহস্য মৃত্যু ঘটতে থাকলো কঙ্কালগড়ে। নিস্তার পায়নি ওই শয়তান স্যামুয়েল সাহেবও। স্যামুয়েল সাহেব যদিও শহরের বাইরে ছিলেন, কিন্তু তবুও মৃত্যু ওনাকে ছাড়েনি। 13টি চৈত্রের রাতে ওনাকে কেউ বা কারা যেন জলে ডুবিয়ে মেরে ফেলেছিল। গোটা কঙ্কালগড়ে এখন বিরাজ করছিল অতৃপ্ত আত্মাদের উপস্থিতি। এমনকি জোসেফ সাহেবও নিজের ব্যারাকে অশরীরীদের উপস্থিতি প্রায় টের পান। প্রায় রোজ রাতেই যখন উনি নিজের ঘরে ঘুমাতেন, তখন হঠাৎই ওনার ঘরের ছাদের উপর টপ টপ করে তরল কিছু পড়বার শব্দ উনি শুনতে পেতেন। আর যখন টর্চ চালিয়ে দেখতেন, তখন ওনার চোখে পড়ত ওনার বিছানার চাদরের উপর চাপ চাপ রক্তের দাগ। আবার কখনো কখনো উনি শুনতে পেতেন নারী কণ্ঠের কান্নার শব্দ। উনি কিছুতেই এসবের সঠিক কারণ খুঁজে পাচ্ছিলেন না। সারাদিন কিরকম একটা ঘোরের মধ্যে থাকতেন তিনি। গ্রামবাসীদের সঙ্গেও তেমন কোনো কথাবার্তা বলতেন না।
অনেকবার বদলি নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কঙ্কালগড় থেকে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে ওনার বদলির দরখাস্ত বাতিল হয়ে যাচ্ছিল। আর এদিকে গ্রামে একের পর এক শিশুর রহস্য মৃত্যু, গবাদি পশুর রহস্য মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছিল। সেইবার 13ই চৈত্রের একদিন আগে আমি আমার মহাবিদ্যা সাধনা শেষ করে পুরুলিয়া জেলার ভেতর দিয়ে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম। আর তখনকার সময়ে সড়ক পথে যাতায়াতের উপায় বলতে এক গরুর গাড়ি আর কপাল খুব ভালো থাকলে ঘোড়ায় টানা ফিটেন্স গাড়িও পাওয়া যেত। অগত্যা নিজের পায়ের উপর অবলম্বন করে মাইলের পর মাইল পদব্রজ যাত্রা। তা সে যাই হোক, আমি আমার মতো হেঁটে চলছিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর প্রদত্ত ক্ষমতায় আমি শুভ অশুভ উভয় প্রকার ঘটনায় বুঝতে পারি। আমি যেন শুনতে পেলাম দেবী আমাকে বলছেন, তারানাথ, তোমার বাড়ি ফেরবার সময় এখনো হয়নি, কিছু কাজ এখনো বাকি আছে তোমার। এই স্থান থেকে আরো 10 মাইল গেলে একটা গ্রাম আছে, আর সেই গ্রামেই কয়েকজন অসহায় বন্দি প্রাণ তোমার জন্য অপেক্ষায় আছে আজ বহুদিন ধরে। তুমি কি শুনতে পাচ্ছ তারানাথ ওই সমস্ত অসহায় বন্দিজীবের করুণ আর্তনাদ? যদি সত্যি শুনতে পাও তাহলে আর দেরি করো না তারানাথ, এগিয়ে যাও ওই গ্রামে, মুক্ত করো ওই বন্দি প্রাণদের। যাও তারানাথ, এগিয়ে যাও নিজের গন্তব্যের দিকে। তোমার এই কাজে সাফল্য লাভ তোমার এই জননী জন্মভূমির কাছে এক আদর্শ হয়ে থাকবে। চিরকাল মধুসুন্দরী দেবীর নির্দেশে আমি অক্ষরে অক্ষরে পালন করে এসেছি, আর সেদিনও এর ব্যতিক্রম আমি করতে পারিনি। কারণ সত্যিই আমি শুনতে পেয়েছিলাম কিছু করুণ আর্তনাদ, কিন্তু তার উৎস তখনও ছিল আমার কাছে অজানা। আর তাই দেবীর নির্দেশ মতো আমি 10 মাইল পথ পায়ে হেঁটে এগিয়ে চললাম। পথটা ছিল একটা গ্রাম্য মেঠো পথ, আর আমি যত ওই পথ দিয়ে এগিয়ে চলছিলাম ঠিক ততই আমার আশেপাশে কিছু মানুষকে দেখতে পাচ্ছিলাম। ওরা বড়ই অদ্ভুতভাবে তাকিয়েছিল আমার দিকে, আর ওদের সকলেরই শরীরে অধিকাংশ জায়গায় ছিল পোড়া, কিন্তু তবুও ওদের হাতে ধরা ছিল গেরুয়া, সাদা আর সবুজ রঙের পতাকা। আর আমার দিকে তাকিয়ে ওরা নিজেদের হাতে ধরা পতাকাকে আকাশের দিকে উঁচিয়ে ধরেছিল। এরপর আমারই চোখের সামনে ওরা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। মেঠো পথ একটা সময় পর শেষ হলো, আর আমার সামনে একটা কাঠের ফলক, আর সেখানে লেখা আছে কঙ্কালগড়। আমি বুঝতে পারলাম দেবী আমাকে এখানেই আসবার নির্দেশ দিয়েছিলেন। আর কঙ্কালগড়ে এসে আমি আবারও দেখতে পেলাম ওই সমস্ত রহস্যময় মানুষদের। আবারও সেই পতাকা নিয়ে তারা দাঁড়িয়েছিল আমার সামনে। আমি এবার ওদের উদ্দেশ্যে বললাম, আচ্ছা, আপনারা কারা, আর এইভাবে আমার পিছু করছেন কেন? আমার এই প্রশ্নের প্রত্যুত্তরে ওরা শুধু একটাই কথা বলল আমাকে, সেটা হলো বন্দে মাতারাম। ব্যাস, তারপরেই আবার ওরা মিলিয়ে গেল। ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছিল না আমার। আমি এবার কঙ্কালগড়ে প্রবেশ করলাম। কঙ্কালগড়ে প্রবেশ করার পর একটাই পথ, আর সেটা হলো রেল লাইন ধরে হাঁটা। এই রেলপথের শেষ স্টেশন, আর স্টেশনের বাইরে থেকেই শুরু হয়েছে গ্রামের সীমানা। সেই মতো আমিও মিনিট 20 দুপুরের রোদের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে রেল স্টেশনে এসে উপস্থিত হলাম। আর সেখানে উপস্থিত হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চিতে বসলাম। বেঞ্চিতে বসে আমি যখন আমার ঘটি থেকে জল নিয়ে মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছিলাম, ঠিক তখনই একটা মধ্যবয়সী ভারী পুরুষালী কণ্ঠের ডাকে আমার চমক ভাঙল। আর চমক ভাঙতেই আমি দেখলাম মধ্যবয়সী একজন লোক এসে বসেছে আমার পাশে। আমাকে দেখে উনি বললেন, তাই ঠাকুর মশাইয়ের আগমন কোথা থেকে হয়েছে? হরিদেবপুর মহাশ্মশান থেকে আসছি। ঠাকুর মশাই, আমার নাম নিধিরাম রায়। আমি এই গ্রামের মোড়ল স্বর্গীয় শ্যামাপদ রায়ের নাতি তথা এই কঙ্কালগড়ের মোড়ল। ঠাকুরমশাই, বেশ অনেক বছর বাদে এই মৃত্যুপুরীতে আপনার মতো একজন তান্ত্রিক সন্ন্যাসীর দর্শন পেলাম।
ঠাকুরমশাই, আপনার এখানে আগমন নিশ্চয়ই কোনো শুভ সূচনা ঘটবে বলে আমার বিশ্বাস। তার ঠাকুর, আপনার নাম কি? আমি তারানাথ জ্যোতির্নবিদ। আমি একজন পরিব্রাজক তান্ত্রিক সন্ন্যাসী। সাধনার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই, আর আজও সেই ঘুরতে ঘুরতে ভাগ্যের লীলায় এই কঙ্কালগড়ে এসে উপস্থিত হয়েছে। ভাগ্য? হ্যাঁ ঠাকুরমশাই, ভাগ্যই বটে। ভাগ্যের লেখনীতে তো সমস্ত কিছুই ঘটে। ভাগ্যের লেখনীতেই একটা হাসি খুশি প্রাণোচ্ছল গ্রাম এক নিমিষেই মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেল। গোড়া সাহেবদের অত্যাচারের সাক্ষী হলো এই গ্রাম। ঠাকুরমশাই, ওই রেল স্টেশন আজও অপেক্ষা করে সেই ট্রেনটার আসবার। আর প্রতি বছর ঠিক 13ই চৈত্রের মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঠিক তখনই এই জনমানবহীন রেল স্টেশনে শোনা যায় ওই ট্রেন আসবার শব্দ। আর সেই আওয়াজ শোনা মাত্রই আমাদের সকলের চোখ থেকে ঘুম ছুটে যায়। আর আমরা তখন বুঝতে পারি ওই গোড়া সাহেবদের অত্যাচারে সাক্ষ্য বহনকারী ট্রেনটা এই কঙ্কালগড়ের জনমানবহীন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। আর সেই সঙ্গে আমাদের সকলের কানে ভেসে আসে নানান রকমের বিচিত্র অপার্থিব কণ্ঠস্বর, যেন মনে হয় শত শত বন্দি আত্মা একসাথে হাহাকার করছে। আবার কখনো মনে হয় যে ওরা সবাই বৈশাখিক আনন্দে মেতে উঠেছে। আর এভাবেই সারা রাত ওরা ওই কঙ্কালগড়ের নির্জন স্টেশনে ঘুরে বেড়ায়। আর যদি কোনো জীবিত ব্যক্তি ওই সময় ভুল করেও ঘরের বাইরে বেরোয়, তাহলে সে আর কোনোদিন ফিরে আসে না। ঠাকুরমশাই, এই কারণে এই কঙ্কালগড়ের অধিবাসীদের কাছে 13ই চৈত্রের রাত অত্যন্ত আতঙ্কের যেমন তেমনি দুঃখের। ইতিহাসের পাতায় আজও এই কঙ্কালগড়ের নাম লেখা হয়নি, অনেকে তাই জানে না এই কঙ্কালগড়ের নির্মম ইতিহাস। যদি জানতো তাহলে আজ ইতিহাসের পাতায় কঙ্কালগড় উল্লেখ থাকতো। স্বাধীনতার লড়াইয়ের রেশ এই ছোট গ্রামটার উপরেও পড়েছিল, আর আমরাও এই বাকি বীর যোদ্ধাদের মতোই ঝাঁপিয়ে পড়েছিলাম গোড়া সাহেবদের উপর। কিন্তু নির্মম মৃত্যু আমাদের পিছু ছাড়েনি, আর পরিণামে এই রক্তাক্ত ইতিহাসে সাক্ষী হতে হয়েছিল আমাদের এই ছোট গ্রাম কঙ্কালগড়কে। আর এই ঘটনা কঙ্কালগড়কে একবারে লোকচক্ষুর অন্তরালে নিয়ে চলে গিয়েছিল, মুছে গিয়েছিল ইতিহাসের পাতা থেকে কঙ্কালগড়ের নাম। কিন্তু কঙ্কালগড় আজও ভুলতে পারেনি ওই অতীতের রক্তাক্ত দিনটাকে। তাই সেই অতীত ইতিহাসের বিভীষিকা প্রতি 13ই চৈত্রের মধ্যরাতে ফিরে আসে এই কঙ্কালগড়ে। এইভাবে সেদিন সন্ধ্যা অবধি আমি আর নিধিরাম রায় ওই কঙ্কালগড় স্টেশনে বসে কঙ্কালগড় এবং তার অতীতে সেই ভয়ঙ্কর ইতিহাসের স্মৃতিটাকে রোমন্থন করছিলাম। আর এইবার আমি বুঝতে পারলাম মধুসুন্দরী দেবীর নির্দেশটা। ঠাকুরমশাই, আপনি আমাদের গ্রামের অতিথি। আজকে আপনি আমার বাড়িতে চলুন, ওখানে আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। রাতের বেলায় এই রেল স্টেশন চত্বর ভালো নয়, যে কোনো সময় যে কোনো রকমের বিপদ ঘটে যেতে পারে। আমি নিধিরামের কথায় সম্মতি জানিয়ে ওর বাড়িতে চলে গেলাম। ঠাকুরমশাই, ওই রেল স্টেশনের ভিত তৈরি হয়েছিল ওই সমস্ত বিপ্লবী গ্রামবাসীদের কঙ্কালের উপর, আর সেই থেকেই আমাদের এই গ্রামের নাম হয় কঙ্কালগড়। মুক্তিযুদ্ধের আগুন আমাদের এই গ্রামকেও ছাড়েনি, কিন্তু আজ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। ভৌতিক ঘটনা জোসেফ সাহেবকে বদ্ধ উন্মাদ করে তুলেছে, আর তাই আমরা ওনাকে ব্যারাকের একটা ঘরে বন্দি করে রেখেছি। আর সেই শ্যামুয়েল সাহেব তো সে কবেই মরেছে। ব্রিটিশদের অত্যাচারের মূর্ত প্রতীক এই রেল স্টেশন। লাল বর্ণের ইটের তলায় না জানি কত শত নরকঙ্কাল বন্দি। এই পাপ কোথায় যাবে? ঠাকুরমশাই, আপনি তো তন্ত্র সাধক, জীবনে তো অনেক রকমের অতৃপ্ত আত্মাদের মুক্তি দিয়েছে। এবারও একবার চেষ্টা করে দেখুন না, যদি কোনো প্রতিকার করতে পারেন। এই দেশ আমাদের সবার, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছিল তারা সবাই আমাদের গ্রামেরই মানুষ। ওরা সকলে মুক্তিযোদ্ধা ছিল, দেশকে স্বাধীন করবার লক্ষ্যে ওদের এই আত্মত্যাগ। কিন্তু ওরা মুক্তি পায়নি ঠাকুরমশাই, বরং মরবার পরেও ওরা কঙ্কালগড়েই বন্দী হয়ে রয়েছে। ওদের মুক্তি দিন ঠাকুরমশাই। চিন্তা করো না নিধিরা, মুক্তিযোদ্ধাদের অতৃপ্ত আত্মারা আগামীকাল রাতেই মুক্তি পাবে। কিন্তু তার আগে আবারও একটা বিস্ফোরণ ঘটাতে হবে সাহেবের হাতে, কারণ তোমাদের জোসেফ সাহেবের নির্দেশেই
তৈরি হয়েছিল নরকঙ্কালের ভিতের উপর এই রেল স্টেশন, আর সেইখানেই বন্দি হয়ে যায় অতৃপ্ত আত্মারা। আর এখন সাহেবকে মাধ্যম করে আমাদের সাহেবদের করা সেই পাপকে মুছে ফেলতে হবে, তবে গিয়েই নিষ্কৃতি পাবে আমাদের এই আত্মারা। আগামীকাল সূর্যাস্তের পর যখন আকাশে চাঁদ উঠবে, ঠিক তখনই আমাদের সাহেবকে নিয়ে আসতে হবে রেল স্টেশনে, আর এই কাজ করতে হবে। তোমরা সবাই ব্যারাকের থেকে সেই তোপটাকে নিয়ে আসবে যেটা চালানো হয়েছিল ওই ট্রেনটার উপর। আমার এই পরিকল্পনায় সম্মতি জানিয়ে দিল নিধিরাম। এরপর আর সেদিন রাতে কোনো কথা হলো না। যথারীতি খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমি শুয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল অপার্থিব হাহাকারের শব্দে। এই শব্দ শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দাওয়ায় এসে দাঁড়িয়ে দেখলাম দূরে রেল স্টেশনের ছাদের উপর একদল রহস্যময় ছায়ামূর্তি এসে দাঁড়িয়ে আছে, আর ওখান থেকেই ওই হাহাকারের শব্দে ভেসে আসছিল। এই দৃশ্য দেখে আমি মনে মনে ওদের উদ্দেশ্যে বললাম, আর নয়, তোমাদের এই বন্দি দশা আগামীকাল খুঁজবে, আর তারপর তোমরা পরম গতি লাভ করবে। আমাদের স্বাধীনতার জন্য তোমরা যে বলিদান দিয়েছ সেটা বিফলে যাবে না, এই তারানাথ তান্ত্রিক তোমাদের কথা দিচ্ছে। এরপর আর সেদিন রাতে ঘুম এলো না। পরদিন সকালে আমি আর নিধিরাম গেলাম সাহেবের সাথে দেখা করতে। ব্যারাকে আর তেমন কোনো কোড়া সাহেব নেই, যে কয়েকজন আছে তারাও প্রায় পাগলেরই মতো। আমাকে নিয়ে ব্যারাকের দোতলায় একটা ঘরে নিয়ে গেল, আর সেখানে গিয়ে আমরা দেখলাম সাহেব নেশায় বুঁদ হয়ে পড়ে রয়েছে, আর নিজের মনেই বিড়বিড় করে বলছেন, ইহা হইতে পারে না, ইহা আমি বিশ্বাস করি না। আমার একজন সোলজার এইভাবে আমাকে ছাড়িয়া ন্যাচারাল বেতের শিকার হইল। আমি কিছুই করিতে পারলাম না। সাহেব, এখনো সময় আছে নিজের ভুল শুধরে নাও, নাহলে এর চেয়েও খারাপ পরিণতি হবে তোমার সাথে। তোমরা নিজেদের আমাদের শাসক বলো, আর রক্ষক হয়েই ভক্ষকের আচরণ করছো, আর তাই এরকম পরিণতি তো হবারই ছিল। Who are you, man? আমি তারানাথ তান্ত্রিক। আমি তোমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিতে এসেছি। সাহেব, যদি সত্যিই তুমি আমাদের দেশের শাসক হয়ে থাকো, তাহলে আজকে সন্ধ্যার পর তুমি আর তোমার সেনারা আমাদের সাথে রেল স্টেশনে যেও, আর নিজের হাতে ওই বিপ্লবী ভাইদের নরকঙ্কালের উপর গড়ে ওঠা রেল স্টেশনকে ভেঙে দিয়ে মুক্তি দাও তাদের, ওই সমস্ত বন্দি আত্মাদের, আর ওদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্তম্ভ তৈরি করে দেবে তুমি। তবে গিয়েই তোমার সহ এই গোটা গ্রাম আবারও শান্ত হবে। ওকে তারানাথ বাবু, আমি তোমার এই প্রস্তাব মানিয়া লইলাম। আমরা এইবার আমাদের করা পাপের প্রায়শ্চিত্ত করিতে চাইব, আর এতে যদি সব ঠিক হইয়া যায় তাহলে সেটাই হোক। এরপর সেদিন বিকেলবেলায় সাহেব তার বাহিনীর কয়েকজন অফিসারকে বলল, তোমরা অস্ত্রাগার থেকে সব থেকে বড় কামানটাই প্রস্তুত করো, আজ আবারও সেটাকে আমরা ব্যবহার করিব। স্যামুয়েল সাহেবের কামান ওটা, আজ আমরা চালাবো উহাকে। এরপর সাহেবের নির্দেশে এই কামানটা প্রস্তুত করা শুরু হলো। আমি নিধিরামের সাথে সন্ধে নামার ঠিক পরপরই কঙ্কালগড় রেল স্টেশনে উপস্থিত হলাম, আর তারপর নিজের গাত্রবন্ধন করে পদ্মাসনে ব্যাঘ্র চর্মের আসনে বসে এক মনে অতৃপ্ত আত্মাদের আহ্বান করতে শুরু করলাম। আর অন্যদিকে গ্রামের মানুষদের সাহায্যে সাহেব আর তার সেনারা কামানটাকে স্টেশনের দিকে নিয়ে আসছিল। গ্রামের মানুষদের নিধিরাম আমাদের পরিকল্পনার কথা আগেই বলে রেখেছিল। যাই হোক, প্রায় ঘন্টাখানেক সময় ধরে আমি চোখ বন্ধ করে আবাহন চালিয়ে গেলাম, আর তারপরেই নিধিরাম ফিসফিস করে আমাকে বলল, ঠাকুরমশাই, ট্রেনের অবয়ব দেখা যাচ্ছে, এবার কি হবে? তুমি দেখো কামান প্রস্তুত আছে কিনা, চিন্তা করো না। ওই ট্রেন আমাদের কোনো ক্ষতি করবে না, কারণ আমরা খুনি নই। হাহাকার, চিৎকার আর কান্নার শব্দ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। এবার আমি আর চোখ বন্ধ করে থাকতে পারলাম না, চোখ খুলে ফেললাম, আর তারপর দেখলাম পোড়া ট্রেনের অবয়ব আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, আর
ওই ট্রেন থেকে এক এক করে স্বাধীন সংগ্রামী বিপ্লবী গ্রামবাসীদের অতৃপ্ত আত্মার দল নেমে আসছিল। আর তারা সবাই একটাই কথা বলছিল, তারা মুক্তি চায়। তারা বহুদিন ধরে বদ্ধ হয়ে আছে আর তারা থাকতে পারছে না, তারা মুক্তি চায়। তোমরা মুক্তি পাবে। তোমাদের অপরাধী আজ তোমাদের নিজের হাতে মুক্তি দিতে এসেছে। ওই সাহেব তোমাদের লাশের উপরেই রেল স্টেশন বানিয়েছিল, আর যার জন্য তোমাদের সৎকার হয়নি, তাই মুক্তিও হয়নি। আর আজ এই কামান দিয়ে এই স্টেশন ভেঙে গেলেই মুক্তি পাবে তোমরা। সাহেব, আর দেরি করলে চলবে না। গুড়িয়ে দাও তোমার ওই পাপের সাম্রাজ্যকে। দড়ি ধরে মারো, টান, রাজা হবে খান খান। আমার এই কথা শুনে সাহেব কামানে অগ্নিসংযোগ করলেন। এরপর বারুদের জ্বলন্ত গোলা সজোরে গিয়ে ধাক্কা মারল রেল স্টেশনের ডামগুলোতে, আর নিমিষের মধ্যেই বিরাট বিস্ফোরণে ভেঙে পড়ল গোটা কঙ্কালগড় রেল স্টেশন। আর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে এলো শত শত কণ্ঠ। তারা সবাই বলছে বন্দে মাতরম। আমরা সকলেই নিজের চোখে দেখলাম দেশের নামে জয়ধ্বনি দিতে দিতে ওই কঙ্কালগড়ের ধ্বংসস্তূপের ভেতর থেকে শত শত নারী পুরুষ শিশুর অতৃপ্ত আত্মা উজ্জ্বল আলো বলয়ে পরিণত হয়ে মহাশূন্যে লীন হয়ে যাচ্ছে। সাহেব, এই দেশ আমাদের মা, আর মাকে স্বাধীন করবার লড়াইয়ে যারা নিজেদের আত্মত্যাগ করবে তাদের তোমরা একটু যোগ্য মর্যাদা দিও। অন্তত তাদের মৃতদেহটাকে নিয়ে তোমরা এরকম জঘন্য আচরণ করো না, কারণ মৃত মানুষের প্রতিশোধ স্পৃহা কিন্তু অনেকটাই তীব্র হয়। সে কিছুতেই প্রতিশোধ না নিয়ে ক্ষান্ত হয় না। তাই সাহেব, যখন নিজেদের রক্ষক বলে দাবি করো তখন তার মর্যাদাটাও রাখো। এরপর সেদিন রাতটা নিধিরামের বাড়িতে কাটিয়ে পরদিন সকালে গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের গ্রামে। এত অবধি বলে ঠাকুরমশাই থামলেন, আর এতক্ষণ আমি আর কিশোরী ইতিহাসের পাতায় অলিখিত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের এই কাহিনী অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলাম। গল্প শেষ হলে আমি আর কিশোরী সেই দিনের মতো ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। শুনছিলেন শুভেন্দু চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও কঙ্কালগড়ের আতঙ্ক। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল অভিক, সৌরভ রায়, অভিক ঘোষাল, মেঘনা, প্রীতম, সূর্য, পার্থ সারথী, নীল, শুভম এবং পূজা। গল্পের সংলাপে প্রীতম, আবহ সৃষ্টিতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। কেমন লাগলো আমাদের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন নতুন গল্প আপনি শুনতে পারেন। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের এই বঙ্গকথা চ্যানেলের সাথে।